তো এমন একটি বাস্তবতার মধ্যে আহ, আপনি কিভাবে আশা করেন যে 5 তারিখে এমন একটি ঘটনা ঘটার পরে, অর্থাৎ এমন একটি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে শেখ হাসিনার 15 বছর রেজিমকে তাড়ানোর পরে এই দেশটা একটা স্বর্গে পরিণত হবে? যারা ভাবছেন যে 5 তারিখে শেখ হাসিনা চলে গেছে, স্বৈরাচার চলে গেছে, আওয়ামী লীগ সরকার চলে গেছে, 8 তারিখের পরে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তারা এই দেশটাকে একটা বেহেশতে পরিণত করবে, এটা আপনারা কিভাবে ভাবছেন? 2024 সালের 5 আগস্টের পরে বাংলাদেশের মানুষ পুরাতন একটি শব্দকে নতুনভাবে শুনতে শুরু করেছে। এই শব্দটিকে নিয়ে আছে যেমন আলোচনা তেমন সমালোচনা। এই শব্দটির নাম হচ্ছে বেসিক্যালি মব। বর্তমান প্রেক্ষাপটে এই শব্দটিকে কেউ বলছে মবক্রেসি, কেউ বলছে মব জাস্টিস, কেউ বলছে মব অপসংস্কৃতি, কেউ বলছে মব সংস্কৃতি। আসলে এই মব শব্দটির অর্থ হচ্ছে কেউ ব্যক্তিগতভাবে অথবা সংঘবদ্ধভাবে অন্যায় করে কারো উপরে অত্যাচার করা অথবা বিচার বহির্ভূত কোনো অপকর্ম অত্যাচার করাকেই বলে মব। এটাকে এক একজনে এক একভাবে প্রয়োগ করে এই শব্দটিকে, যেমন ইতিমধ্যে আমি বলেছি, কেউ বলছে মব জাস্টিস, কেউ বলছে মব সংস্কৃতি, কেউ বলছে মব অপসংস্কৃতি। যাই হোক, এই শব্দটিকে আমি ব্যক্তিগতভাবে মনে করি মব অপসংস্কৃতি বলা চলে। মব কোনোদিনও জাস্টিস হতে পারে না, তো এটাকে মব অপসংস্কৃতি বলতে হবে। যাই হোক, 2024 সালের 5 আগস্টের পরে যখন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়, তারপর থেকে আওয়ামীপন্থী অথবা আওয়ামী সমর্থিত অথবা এই 5 আগস্টের ছাত্র জনতার বিপক্ষে যারা, অথবা এই ছাত্র জনতার আন্দোলনকে যারা নিবৃত করতে চেয়েছিল এবং যারা এই ছাত্র জনতার আন্দোলনের উপর যারা সরাসরি গুলি করেছে, 5 আগস্টের পরে যখন এদের বিরুদ্ধে মামলা হয় তখন এদের অনেকেই খুঁজে পাওয়া যাচ্ছে না, অথবা তারা যেভাবে 5 আগস্টের পরে গা ঢাকা দিয়েছে তাদেরকে আসলেই খুঁজে বের করা কষ্টসাধ্য। গোপন তথ্যের ভিত্তিতে অথবা এলাকার লোকজন যখন জানতে পারে যে আওয়ামী সমর্থিত এই মামলার আসামিরা কোথাও না কোথাও লুকিয়ে আছে, সেই তথ্যের ভিত্তিতে এলাকাবাসী যখন সেখানে যায়, পুলিশ প্রশাসন পৌঁছানোর আগে সাধারণ ছাত্র জনতা অথবা এলাকাবাসী সেই মামলার আসামিদের উপর হয়তো শারীরিক নির্যাতন করে কিছুটা, অথবা তাকে ধরতে গিয়ে কেউ হয়তো তাদের উপরে কিছুটা চড়াও হয়, অথবা সামাজিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করা হয়। এই ঘটনাটি নানান জায়গায় ঘটছে বাংলাদেশে 5 আগস্টের পরে। ঠিক একইভাবে এমন ঘটনা কিন্তু আমরা বাংলাদেশের নানান আদালতও দেখতে পাচ্ছি। এই ঘটনাগুলোকে নতুন করে মব সংস্কৃতি, মব অপসংস্কৃতি, মব জাস্টিস বলে নতুন করে একটি শব্দ খুব সরগরভাবে শোনা যাচ্ছে গণমাধ্যমে অথবা নানান টেলিভিশন টক শোতে। এই মব অপসংস্কৃতি নিয়ে নানান মাধ্যমে খুব ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে এবং ব্যাপক তর্ক বিতর্ক, পক্ষে বিপক্ষে নানানজন নানানভাবে মত দিচ্ছে, কেউ পক্ষে কেউ বিপক্ষে। 5 আগস্টের আগে আওয়ামী লীগ সরকারের গত 15 বছরের যে শাসন, সেই শাসনের মধ্যে সরকারের নানা মহলের উচ্চপদস্থ নানান কর্মকর্তারা যেভাবে দেশ পরিচালনার ক্ষেত্রে নানান সেক্টর থেকে যারা কার্য সম্পাদন করত, যেমন আইন আদালত, পুলিশ প্রশাসন এবং বাংলাদেশ নির্বাচন কমিশনের যে কর্তা ব্যক্তিরা ছিল, তারা প্রতিদিনই কি পরিমাণ মিথ্যা তথ্য জনগণকে দিত এবং নির্বাচনে কি পরিমাণ কারচুপি করত এবং প্রতিদিন মিডিয়ার সামনে এসে বলতো যে না, সবকিছু ঠিক আছে, এবং পুলিশ প্রশাসন কিভাবে দিনের পর দিন মিথ্যা মামলা দিয়ে বিরোধী দল অথবা বিএনপির অথবা অন্যান্য, অর্থাৎ আওয়ামী বিরোধী যত সমমনা দলগুলো আছে প্রত্যেক নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে
দিনের পর দিন জেলে রাখা এবং মিথ্যা মামলা দিয়ে তাদের কাছ থেকে অন্যায়ভাবে টাকা হাতিয়ে নেওয়া, অথবা বিচার কার্যালয়েও এক ধরনের প্রহসনের নীতি চলমান ছিল এবং দেশের সর্বোচ্চ মহল থেকে যেভাবে নির্দেশনা আসতো সেভাবেই কার্য সম্পাদন হতো। কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে এই একই ঘটনা যখন 5 তারিখের গত 5 আগস্টের আগে ঘটত, তখন কিন্তু এই মব সংস্কৃতি অথবা মব শব্দটি তখন কিন্তু গণমাধ্যমে অথবা টেলিভিশন টকশোতে অথবা মানুষের মুখে এই শব্দটি কিন্তু ব্যবহার হতো না। এই 5 আগস্টের পরে এই শব্দটি নতুনভাবে আলোচনায় আসে এবং এই শব্দটির ব্যবহার এখন এত পরিমাণ বেশি যে নানান লোক আলোচনা সমালোচনা এবং এই মব সংস্কৃতির পক্ষে বিপক্ষে মত দিচ্ছে। কিন্তু কথা হচ্ছে একই ঘটনায় তখন কেন এই মব শব্দটি ব্যবহার হয়নি আর এখন কেন এত বেশি এই শব্দটি ব্যবহার হচ্ছে। 2024 সালের 5 আগস্টের আগে আওয়ামী লীগ সরকার যেভাবে দেশ পরিচালনা করত, সেই সময়ে মব সংস্কৃতি থাকলেও কেউ ভুলেও এই শব্দটি উচ্চারণ করেনি অথবা এই শব্দটি উচ্চারণ করতে ভয় পেত। আমি আগেই বলেছি, অনেকেই এর পক্ষে বিপক্ষে মত দিচ্ছে এবং আলোচনা সমালোচনা হচ্ছে। যদি আমি বলি KM নুরুল হুদা, সাবেক প্রধান নির্বাচন কমিশনার, 2018 সালে নির্বাচনটি যেভাবে সম্পূর্ণ করেছেন, দিনের ভোট রাতে করেছেন অথবা সর্বোচ্চ 10 থেকে 12% কাস্টিং ভোটকে দেখানো হয়েছে, 40 থেকে 45% কাস্টিং। আমরা যারা মাঠে ছিলাম তারা আসলে মাঠের চিত্রটি যেভাবে দেখেছি নুরুল হুদা, আর দিন শেষে নুরুল হুদা যে ভোটের কাস্টিং দেখিয়েছে সেটার সাথে আমরা কোনোভাবেই মিল খুঁজে পাইনি, যেহেতু আমরা সারাদিন নির্বাচনের দিন মাঠে ছিলাম। তো আমাদের মতো এরকম তো অনেকেই নির্বাচনে মাঠে ছিল এবং প্রত্যেক এলাকার যে ভোট কাস্টিং কি পরিমাণ মানুষ ভোট কেন্দ্রে গিয়েছে সে তথ্য তো সবার কাছে ছিলই। দিন শেষে একজন প্রধান নির্বাচন কমিশনার যখন বলতে থাকে যে হ্যাঁ, সারাদিনে প্রায় 40 থেকে 45% ভোট কাস্টিং হয়েছে এবং নির্বাচন সুষ্ঠু হয়েছে এবং নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ হয়েছে, এরকম নির্বাচন আর কখনো কোথাও হয়নি এবং বিশ্বের উন্নত দেশগুলো আমাদের থেকে এই নির্বাচনের রোল মডেল গ্রহণ করবে। উন্নত বিশ্বে নির্বাচনের যে ফলাফল সেটি দিতে 5 দিন সময় লাগে, আমরা মাত্র 2 ঘন্টার মধ্যে ফলাফল দিয়ে দিচ্ছি। এ ধরনের কথা যখন প্রধান নির্বাচন কমিশনার বলে, সাধারণত একজন সুস্থ মানুষ, একজন সুস্থ চিন্তাবিদ তখন কি পরিমাণ রেগে যাওয়ার কথা এবং কি পরিমাণ ক্ষোভ থাকার কথা, সেই বিষয়গুলো অবশ্যই বিবেচনায় থাকে। তো এমন একজন মিথ্যাবাদী এবং এমন একজন প্রহসনের নির্বাচন সম্পাদনকারীকে যখন মানুষ হঠাৎ করে পেয়ে বসে, তার ক্ষোভের কারণে বলেন, তার জেদের কারণে বলেন, এবং যখন উনি পাওয়ারে থেকে প্রচুর পরিমাণ মিথ্যা কথা বলেছেন এবং প্রহসনের নির্বাচন করেছেন, তখন তো তাদেরকে কিছু বলা যায়নি। তো সেই মানুষগুলো, সেই ক্ষিপ্ত মানুষগুলো যখন এখন সাবেক এই প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে হাতের কাছে পেয়ে যাচ্ছেন, তখন অঘটন তো ঘটে যেতেই পারে। সেটাকে আমরা, এই ধরনের ঘটনাকে কখনোই আমরা সাপোর্ট করছি না, কিন্তু ঘটনা ঘটে যেতে পারে। আবার অনেকে বলছেন যে পুলিশের সামনেই ঘটনাটি ঘটেছে। হ্যাঁ, ঘটনা সত্য, পুলিশের সামনেই ঘটনা ঘটেছে। তবে আপনাকে এটা তো মনে রাখতে হবে যে 5 আগস্টের আগে পুলিশকে যেভাবে ছাত্র জনতার সাথে লড়াই করতে হয়েছে, এর মধ্যে অসংখ্য পুলিশ মারা গিয়েছে, অসংখ্য ছাত্র জনতা মারা গিয়েছে, অসংখ্য প্রায় 30,000-এর মতো ছাত্র জনতা আহত হয়েছে, এখনও অনেকে মেডিকেলে আছে, বঙ্গুত্ব বরণ করে আছে। এমন একটি পুলিশের যে ট্রমা এখনও তারা বহন করছে, এরকম ঘটনা এই বাংলাদেশের ইতিহাসে আগে কখনো ঘটেছে? এত পুলিশ কোনো সংঘর্ষে কি এর আগে কখনো মারা গিয়েছে? আমরা দেখেছি পুলিশকে মেরে
রাস্তায় টাঙিয়ে রেখেছে। তো কি ধরনের ক্ষোভ থাকলে একটি সাধারণ মানুষের, কি ধরনের উত্তেজনা আক্রোশ থাকলে এই ধরনের ঘটনা মানুষ ঘটাতে পারে এবং ঘটিয়েছে। তো সেই বিষয়গুলোকে আমরা আসলে ভুলে যাচ্ছি, সেই বিষয়গুলোকে আমরা আসলে মাথায় নিচ্ছি না, কর্ণপাত করছি না। আমরা শুধু সিম্পলি এই মব জাস্টিসকেই দেখছি যে 5ই আগস্টের পরে মব জাস্টিস হচ্ছে, মব সংস্কৃতি হচ্ছে। এত বড় একটা ছাত্র আন্দোলনের অভ্যুত্থানের পরে দেশে আরো অনেক কিছু ঘটতে পারত। বিশেষজ্ঞরা কিন্তু এমনটা অনেকবারই বলেছে এবং তারা অনেক সময় ধন্যবাদ জ্ঞাপন করেছে এবং শুকরিয়া আদায় করেছে যে 5ই আগস্টের পরে যে পরিমাণ ভায়োলেন্স হওয়ার কথা ছিল সেই পরিমাণ ভায়োলেন্স কিন্তু বাংলাদেশে ঘটেনি। যেমন আমি যদি বলি যে আওয়ামী সরকারের পতনের পরে তাদের কি হতে পারে, সেই ঘটনাকে আওয়ামী লীগ সরকার জানতো না? অবশ্যই জানতো। আপনারা যদি একবার লক্ষ্য করেন যে ওবায়দুল কাদের কিন্তু নানান সময়, আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তিনি কিন্তু নানান সময় নানান বক্তৃতায় বলতো, এই যে আপনারা অবৈধভাবে টাকা পয়সা উপার্জন করছেন, দল ক্ষমতায় না থাকলে কিন্তু সেই টাকা পয়সা নিয়ে পালানোর সুযোগ পাবেন না, টাকা পয়সা ফেলেই কিন্তু পালাতে হবে। এবং উনি এও বলেছিলেন যে আওয়ামী লীগ সরকার যদি ক্ষমতায় না থাকে তাহলে এক রাতে 1 থেকে 1.5 লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করা হবে। তো সেই তুলনায় কি আসলে এমনটা ভায়োলেশন হয়েছে? এমনটা হয়নি। তো এই কারণে অনেক বিশেষজ্ঞ এ ব্যাপারে শুকরিয়া আদায় করছে যে না, 5ই আগস্টের পরে যে পরিমাণ ভায়োলেশন হওয়ার কথা ছিল সেই পরিমাণ হয়নি। তো এখানে কথা হচ্ছে পুলিশ কিন্তু এখনো, যে যাই বলুক, আমরা মাঠ পর্যায়ে দেখছি পুলিশ কিন্তু এখনো আত্মবিশ্বাসের সহিত এখনো কাজ করতে পারছে না। স্বরাষ্ট্রমন্ত্রী অথবা মন্ত্রণালয় অথবা উপদেষ্টারা যাই বলুক না কেন, এটাই বাস্তবতা যে পুলিশ এখনো আত্মবিশ্বাসের সঙ্গে তারা পুরোপুরি আইন প্রয়োগ করা বলেন আর আগের মতো যে আইন এনফোর্সমেন্ট করা সেটা কিন্তু পারছে না ভয়ে। কারণ হচ্ছে 5 তারিখের আগে যে ঘটনা ঘটেছে পুলিশের সাথে ছাত্র জনতার, সেটার একটি ভয়। আবার এই 5 তারিখের পরে কিন্তু আবার অনেকে, কিছু উচ্ছৃঙ্খল লোক অথবা নানান দলের সমর্থিত লোক, তারা কিন্তু নানান রকমের প্রেশার ক্রিয়েট করছে থানায় গিয়ে, অথবা তাদের কথা না শুনলে তাদেরকে প্রেশার করা হচ্ছে, তাদেরকে চাকরিচ্যুত করা হবে, তাদেরকে বদলি করে দেওয়া হবে, এরকম ঘটনা কিন্তু অনেক জায়গায় ঘটছে। তো সেই ভয় থেকেও পুলিশ কিন্তু এখন পুরোপুরি অ্যাক্টিভ নেই, এটাই কিন্তু বাস্তবতা। তো এমন একটি বাস্তবতার মধ্যে আপনি কিভাবে আশা করেন যে 5 তারিখে এমন একটি ঘটনা ঘটার পরে, অর্থাৎ এমন একটি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে শেখ হাসিনার 15 বছর রেজিমকে তাড়ানোর পরে এই দেশটা একটা স্বর্গে পরিণত হবে? যারা ভাবছেন যে 5 তারিখে শেখ হাসিনা চলে গেছে, স্বৈরাচার চলে গেছে, আওয়ামী লীগ সরকার চলে গেছে, 8 তারিখের পরে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তারা এই দেশটাকে একটা বেহেশতে পরিণত করবে, এটা আপনারা কিভাবে ভাবছেন? এটা কোনোভাবেই সম্ভব নয়। কারণ আওয়ামী মতাদর্শের রাজনীতিবিদ এবং যারা আওয়ামী মন্ত্রী এমপি ছিল তারা পালিয়েছে। পুলিশ প্রশাসন আসলে কতজন পালিয়েছে? মন্ত্রণালয়ে যে আমলাতন্ত্র, সেই আমলাতন্ত্র কি পালিয়েছে? এবং দেশ পরিচালনার জন্য যে নানান সেক্টরগুলো রয়েছে সেই সেক্টরগুলো কি পালিয়েছে? প্রত্যেকটা সেক্টরে রন্ধ্রে রন্ধ্রে আওয়ামী সমর্থিত লোকজন বসা আছে। এমন একটি অবস্থায় আপনি কিভাবে 5ই আগস্টের পরে যারা ভাবছেন যে আওয়ামী লীগ সরকার দেশ থেকে বিতাড়িত হয়েছে, এখন আমরা কেন অত্যাচারিত হব, এখন আমরা কেন মিথ্যা মামলায় জড়িয়ে যাব, এখন আমরা কেন অন্যায়ভাবে কারো দ্বারা নির্যাতিত হব? আপনার সাথে আমিও একমত, এরমটা কোনোভাবেই হওয়া উচিত নয়। তবে আপনাকে 5ই আগস্টের আগের বাস্তবতা এখনো রয়ে গেছে এবং আরও চলতে থাকবে। তবে বর্তমান সরকার অথবা আগামী ইলেকশনে যারা জিতে সরকারে যাবে অথবা সরকারের দায়িত্ব নেবে, তারা যদি এই অপসংস্কৃতির শিকড় টেনে না ধরে এবং এই অপসংস্কৃতির প্রথা যদি বন্ধ করার চেষ্টা না করে, তাহলে এটা চলতেই থাকবে। আমরা আশা করব
বর্তমান সরকার আরও কঠোর হবে এই মব অপসংস্কৃতি রোধ করার জন্য, এবং যারা এই মব অপসংস্কৃতির সাথে জড়িত হবে তাদেরকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা এবং তাদেরকে বিচারের আওতায় আনা, এবং ভবিষ্যতে যে সরকারই এই দেশের দায়িত্ব নেবে তারা যাতে এটির দিকে নজর দেয় এবং খুব কঠোর হস্তে এই মব অপসংস্কৃতি দমন করে। প্রান্তিক আলোচনা আজ এ পর্যন্তই। আলোচনা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টের মতো সামাজিক কাজ করা যেতেই পারে। ভালো থাকবেন।